আমরা আজকে কথা বলার জন্য এখানে সবাই জড়ো হয়েছি, সেটা হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের ফাইনাল সাজেশন, যেটাকে আমরা শর্ট সাজেশন বলছি। এইটার উপরে ভিত্তি করেই আসলে আমরা প্রস্তুতিটাকে আমাদের ফাইনাল অবস্থা নেওয়ার চেষ্টা করছি। যে কোশ্চেনগুলো আমরা এখানে অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে মডিউল ওয়াইজ, ওই কোশ্চেনগুলো থেকেই এই শর্ট সাজেশনটা রেডি করা। কোনো এডিশন আমি আমার দৃষ্টিতে মনে হয়নি যে কোনো এডিশন দরকার আছে। তার থেকে বরং আমি কিছু কোশ্চেন আরো কমানোর চেষ্টা করেছি আপনাদের জন্য এই সাজেশনে। এখন কিছু বিষয় থেকে যায়, যেমন কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন, যেগুলো আমরা প্রিভিয়াস কোশ্চেনেও দেখে এসেছি যে কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন, প্র্যাকটিক্যাল কেস স্টাডি টাইপের অনেক সময় কোশ্চেন চলে আসে। তো সেগুলো আসলে হুবহু কমন পড়ার মতো বা ওইভাবে প্রস্তুতি নেওয়ার মতো কিছু নাই। এটা আমাদের টোটাল কনসেপ্ট থেকে ওই অ্যান্সার গুলো করতে হয়। আর এজন্যই আমরা যখন ডিসকাশনটা করেছি, সবসময়ই আমি চেষ্টা করেছি টোটাল মডিউলটাকে একটা ছোট ফ্রেমের মধ্যে নিয়ে আসার, এবং পরবর্তীতে যে মডিউলগুলোতে শুধু কোশ্চেন নিয়ে কথা বলার মতো মনে হয়েছে শুধু কোশ্চেন নিয়েই কথা বলেছি, সেখানে টোটাল মডিউলটাকে আর কোনো ফ্রেমে আনিনি, শুধু কোশ্চেন ডিসকাশন করেছি। তো এইখানে কি আজকে আমরা এমন কেউ আছি যারা শুরু থেকেই ওএম এর ক্লাস করিনি বা ছিলাম না, এমন কেউ কি আছি আজকে? আমি বাদে আজকের প্ল্যাটফর্মে আরো 9 জন আছেন। আমি ক্লাসে দেখেছি 6 জন 7 জন পর্যন্ত। এডিশনাল যারা আছেন, কারা আছেন যারা এর আগে জয়েন হননি বা ক্লাস পাননি ওএম এর? আমি দুই তিনটা করেছি, বেশি করার সুযোগ হয় না। আপনি কি ভিডিও রেকর্ডিং গুলো দেখেছেন বা শুনেছেন কিনা? হ্যাঁ, ওই চ্যাপ্টার ওয়াইজ শোনা হয় না, যেটা যখন পড়েছি তখন সেটা শোনার চেষ্টা করেছি। আচ্ছা। আর যে সিনোপসিস শেয়ার করেছি আমরা মডিউল ওয়াইজ, ওগুলো পেয়েছেন আশা করি। জি জি, ওগুলো পেয়েছি। আমরা জানি যে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমাদের টোটাল কতগুলো অ্যান্সার করতে হয়, কি কি কোশ্চেন থাকে বা কোন ধরনের কোশ্চেন থাকে। অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে মোট 10টা কোশ্চেন। 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন শর্ট নোট আকারে থাকে, যেখান থেকে 4টা, ক্ষেত্র বিশেষে 5টা শর্ট নোটে অ্যান্সার করতে হয়, বাকি 9টা হচ্ছে আমার বোর্ড টাইপের কোশ্চেন থাকে। এবং অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে তিনটা, ABC, তিনটা পার্ট করে কোশ্চেন দেওয়া। আমাদের সাজেশনে হয়তো বা কিছু ক্ষেত্রে আমরা দেখবো 2টা পার্ট আছে, কোনোটাই দেখবো 3টা পার্ট আছে, আবার দুটো একটা প্রশ্নতে 4টা পার্টও পেতে পারি। রিলেভেন্ট যে পার্ট গুলো আছে আসলে ওই টপিকের উপরে, সেগুলো একই সাথে দিয়ে দেওয়া আছে। তো এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমার কোশ্চেন প্যাটার্নটা বুঝে কোন কোন কোশ্চেন আমি পিক করলে আমি 3টা পার্ট থাকুক বা 4টা পার্ট থাকুক বা দুটো পার্ট থাকুক, এই পুরো টপিকটাকে, পুরো অ্যান্সারটাকে আমি কনসেপচুয়ালাইজ করে লিখতে পারি। এই এই কোশ্চেন পিকিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে। আমি দেখা যাচ্ছে যে একটা কোশ্চেনের জন্য আমার 20 নম্বর অ্যালট করা, 20 নম্বরের জন্য 3টা পার্ট করা আছে। এখন একটা পার্ট আছে 10-এর, একটা পার্ট আছে 6-এর, একটা পার্ট আছে 4-এর। দেখা গেল যে আমি 10 নম্বরের যে পার্টটা আছে এইটা একদম পুরোপুরি কমন পড়েছে। প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা কি নোটগুলো আমি জানি, লিখতে পারি খুব ভালো। 10 নম্বরের জন্য আমি ওই কোশ্চেনটাকে পিক করলাম। বাকি 10 নম্বর, ওই সেম কোশ্চেনের বাকি 10 নম্বরে আমার দেখা যাচ্ছে যে একটু কেমন যেন হয়ে যাচ্ছে, বা মনে আসতেছে তো আসতেছে না, বা আমি পড়িই নাই এমন হচ্ছে। তো এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দেখলাম যে 20 নম্বরের, 20 নম্বরই আমার মোটামুটি ধারণা আছে। ওই প্রথম কোশ্চেনের যে 10 নম্বরটা দেখলাম যে ওইটা লিখলে হয়তো বা 8 পাবো। আর এইখানে যে পার্টি আমি লিখি 80% নম্বর হয়তো বা আসবে না। কিন্তু টোটাল অর্থাৎ 20-এর মধ্যে যদি আমি 70% নম্বরও আসে, 14 নম্বর আসতে পারে।
কিন্তু প্রথম যে কোশ্চেনটা বললাম আমরা, যে 10 নম্বরের মধ্যে 80% পাচ্ছি, বাকি 10 নম্বরের ক্ষেত্রে 30% বা 20% নম্বর ক্যারি হইতে পারে। তো ওভারঅল আমার 20 মার্কসের মধ্যে দেখা যাচ্ছে সেকেন্ড অপশনটাকে যদি চুজ করি, তো আমার টোটাল নম্বরটা, গ্রোস নম্বরটা কিন্তু বেড়ে যায়। তো এইভাবে আসলে একটু চিন্তা ভাবনা করে আমার কোশ্চেন গুলো পিক করতে হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, যে আমার ওভারঅল নম্বরটা কত আসবে। এটা হচ্ছে আমার মূল টার্গেটের বিষয়, মূল ফোকাসের বিষয়। আমরা শর্ট নোটের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে একদম শেষে কোশ্চেনটা থাকে শর্ট নোট, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনটা থাকে শর্ট নোটের। তবে এমনও ব্যতিক্রম আছে যে 1 নম্বর এক দাগেই হচ্ছে শর্ট নোটটা দিয়ে দেওয়া, বাকিগুলো পর পর দেওয়া। এখন শর্ট নোট বাদেও কিছু জায়গায় বা কিছু কোশ্চেন মনে হতে পারে যে শর্ট নোটের মধ্যে আমি 3টা ঠিকঠাক পারি, 2টা মনে হচ্ছে যে পারছি না, তো আমি কি একটা বোর্ড কোশ্চেন পিক করবো কিনা। তো শর্ট নোটের ক্ষেত্রে হচ্ছে আমার পরামর্শ সবসময় শর্ট নোটটাকে পিক করা। 3টা যদি ঠিকঠাক পারি তাতেই আমার একটা বোর্ড কোশ্চেনের চাইতে বেশি নম্বর ক্যারি করতে পারে। বাকি দুটো যদি মোটামুটি কনসেপ্ট থেকেও লিখতে পারি, বেশি নম্বর ক্যারি করবে, এটা হচ্ছে আমার ধারণা। আর যখনই আপনি বেশি পার্ট, অর্থাৎ শর্ট নোট যেহেতু মোট 4টা হোক বা 5টা হোক, পার্ট অ্যাড করে লিখতেছেন, তো এইখানে এই জন্যই নম্বরটা বেশি আসার সম্ভাবনা। সো শর্ট নোটটা আমরা যে 5টা প্রশ্ন চুজ করব লেখার জন্য, তার মধ্যে শর্ট নোটটা রাখা বেশি যুক্তিসঙ্গত, বেশি নম্বর আনার জন্য। আর অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে যদি আমরা কথা বলি, এইখানে টোটালি যে প্যানিক হওয়ার যে একটা ব্যাপার, এইটা নিয়ে, এই প্যানিক হওয়ার মতো কোনো সাবজেক্ট আসলে অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট না। আপনি কিছু কোশ্চেন যেগুলো জানেন যে টোটালি থিওরি বেস, ওইটার মতো করেই অ্যান্সার করতে হয়। যদি আমি কোনো কোশ্চেন একটা কমন পড়েনি, অর্থাৎ 100% অ্যান্সার করার জন্য একটা কোশ্চেন কমন পড়েনি, আপনি প্রশ্নগুলোকে আবার গো থ্রু করেন, দেখবেন কোনো না কোনো একটা পথ খোলা পাবেন, যে পথটা হচ্ছে টোটালি কোনো একটা কনসেপ্ট বেস কথা না, টোটালি একটা থিওরি বেস কথা না, বা কোনো একজন মতবাদ দিয়ে গেছে সেরকমের কথা না, শুধুমাত্র আমার আশপাশের ঘটনা প্রবাহকেও যদি বিশ্লেষণ করি, এরকম দুইটা একটা কোশ্চেন থাকে যেটা অ্যান্সার করা যায়। সো এই জন্য এই সাবজেক্টটা নিয়ে ভীত হওয়ার মতো কিছু নাই। আপনারা আশা করি 100% নম্বরই আহ, পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবেন। আমাদের আলোচনার প্রথম অংশ বোর্ড কোশ্চেন। আমি টোটাল 24টা বোর্ড কোশ্চেন আর 24টা শর্ট নোট দেওয়ার চেষ্টা করেছি। কিছু জায়গায় ওই যে বললাম যে দুটো পার্ট থাকবে, কিছু জায়গায় 3টা পার্টও থাকবে। তো সব মিলিয়ে হচ্ছে আমি 24টা বোর্ড কোশ্চেন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্রিফলি এক্সপ্লেইন দ্য কি কম্পোনেন্টস অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ এন অর্গানাইজেশন, ডিফারেন্সিয়েট বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন। এইখানে মোট 3টা পার্ট। এবং এর সাথে ইন এডিশন আমি আরেকটা কথা বলি, যদি আপনাকে বলা হয় যে হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, এই 1 নম্বর কোশ্চেনের মধ্যে আমি এইটুকু মেনশন করি নাই যে হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে আমরা যা বুঝি সেই সাথে শুধু অর্গানাইজেশনটাকে মেনশন করলেই আসলে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট হয়ে যায়। এখন যে কোনো একটা টপিকে আমাদের স্টাডি লাইফে আমরা দেখেছি যে একটা টপিক নিয়ে কোশ্চেন করতে গেলে ওইটা কি, এই কথাটা মোটামুটি আমরা অ্যান্সার শুরুতে একটু দিয়ে ভূমিকা লেখার জন্য অতটুকু লিখে হচ্ছে বাকি অংশটা লিখি। সো আমি যদি ওই পার্টটা এখানে অ্যাড নাও করেছি, তবু ওইটা কিন্তু আপনাদের পড়ার অংশ, বা আমি যে আপনাদের সিনোপসিস প্রোভাইড করেছি তার মধ্যে ওই অ্যান্সারটাও রয়ে গেছে। সো এই অংশটা এখানে যদি মেনশন করা নাও থাকে, বা যদি দেখেন যে পরীক্ষার হলে এটা চলে এসছে, আপনারা শুধু সিনোপসিস ফলো করে গেলেই ওইটুকু আপনারা পেরে যাবেন। আর ডিফারেন্সের যে ব্যাপারটা, ডিফারেন্সিয়েট করার যে ব্যাপারটা, এই মডিউল থেকে, অর্থাৎ মডিউল এ থেকে আমরা যে কোশ্চেনটা এখন দেখছি, এটা মডিউল এ এর কোশ্চেন। মডিউল এ এর মধ্যে মোটামুটি 3টা ডিফারেন্সের কোশ্চেন আছে।
যেটা ঘুরে ফিরে এই তিনটার মধ্যেই থাকে। এবং এমনও বিষয় আছে যে রিপিট হচ্ছে, এই ডিফারেন্সের তিনটা কোশ্চেনের মধ্যে রিপিট হচ্ছে। তো এই জন্য আমরা তিনোটা কোশ্চেনই আমাদের সাজেশনে আছে বা সিনোপসিস প্রোভাইড করেছি, বা আপনারাও হয়তো বা অলরেডি সবাই পড়েও ফেলেছেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের বিষয়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ব্রিফলি স্টেট দ্য ক্লাইমেট characteristics that have been significantly impact an organization bottom line. Describe the techniques of developing a sound organizational climate. সেকেন্ড যে পার্টটা, describe the techniques of developing a sound organizational climate, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো এই 2 নম্বর কোশ্চেনটার মধ্যে। Describe the techniques of developing a sound organizational climate. What is sound organizational climate? অর্গানাইজেশনাল ক্লাইমেট যখন আপনি এই কোশ্চেনটা পড়তে যাবেন তখন এই হোয়াট ইজ এর উত্তরটাও পেয়ে যাবেন আমাদের সিনোপসিস, যেটা অলরেডি প্রোভাইড করা আছে। এবং কিছু বিষয় আরেকটু শেয়ার করি, যেটা হচ্ছে যেহেতু আমরা বললাম যে টোটাল প্রোভাইডেড সিনোপসিস যেটা আছে তার থেকেও সাজেশনে কিছু কোশ্চেন কমানো আছে। সো ওইখানে আপনারা হয়তোবা প্রত্যেকটা কোশ্চেন সিরিয়ালি বা সিকুয়েন্সিয়ালি পাচ্ছেন না, একটা দুটো মাঝখান থেকে ফেলে দিয়ে হচ্ছে সাজেশনটা করা। তো ওইটুকু আশা করি যে অতটুকু সেন্স আছে যে কতটুকু কোন কোশ্চেনটা ফেলে দিয়ে বাকি অ্যান্সারটা নেওয়া হয়েছে বা নিতে হবে। আমার মনে হয় যে ওর জন্য আর আলাদা করে সিনোপসিস প্রোভাইড করার কোনো প্রয়োজন নাই। থার্ড কোশ্চেন, ডিসকাস দ্য টাইপস অ্যান্ড প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার্স, why should or should not consider it, discuss the difference between hierarchical and organic organizational design. এই ডিজাইনের কোশ্চেনের যে পার্থক্যের ব্যাপারটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য মডিউল 8 থেকে। আর ডিসকাস দ্য টাইপস অ্যান্ড প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, এই অংশটা আহ, শুধু এই অংশটার জন্য গুরুত্বপূর্ণ না, এটা দ্বিতীয় যে অংশটা আছে ওর সাথে, হোয়াই শুড অর শুড নট কনসিডার ইট, অর্গানাইজেশন স্ট্রাকচারের যে সমস্ত প্রিন্সিপালস আছে এইগুলা কেন গুরুত্বপূর্ণ বা কোন বিবেচনা কেন করতে হবে, কেন করতে হবে না, দুটো বিষয় করতে হবে এবং কেন হবে না। শুধু একটা পার্ট নিয়েও কিন্তু কথাটা বলতে পারে, প্রশ্নটা আসতে পারে। সো এই কোশ্চেনটাকেও ইগনোর করার মতো কোনো বিষয় না, বা আমাদের শর্ট সাজেশনে আসলে যেগুলো প্রোভাইড করা এগুলো আশা করি যে আর কোনোটা বাইপাস করবেন না আপনারা, যেহেতু এটাই সর্বশেষ এবং শর্ট করে দেওয়া। আমরা কিন্তু শুরু থেকেই মোটামুটি চেষ্টা করেছি কোশ্চেন মডিউল অনুযায়ী যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোকে প্রোভাইড করার আপনাদের। তো যারা শুরু থেকে রেগুলার ছিলেন আশা করি তাদের একবার অন্তত পক্ষে সিনপসিস পড়া হয়ে গেছে, আর এখন শুধু রিভাইজের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের যত কয়টা আসপেক্ট তৈরি করা যায়, যত অ্যাঙ্গেল নিয়ে কোশ্চেন করা যায়, আমরা এইবারের জন্য অর্থাৎ ফিফথ বিপিই এর জন্য আমরা তত রকমের চিন্তা ভাবনা করব। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে আমাদের যদি প্র্যাকটিক্যাল কোনো কোশ্চেন হয় সেটাও আমরা নিজে থেকে ভাবার চেষ্টা করব যে এইটাকে আরো কত অ্যাঙ্গেলে সাজানো যায়। অর্থাৎ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এইবারের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং হটকেক বলতে পারি আমরা। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ যত রকমের কোশ্চেন ভাবা যায় সব রকমের কোশ্চেনের জন্য প্রস্তুতি থাকতে হবে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফে। আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, QWL? Discuss major criteria for improving quality of work life. How you will measure the quality of work life? দ্বিতীয় যে পার্টটা, ডিসকাস মেজর ক্রাইটেরিয়া, এইটাকে একটু ঘুরাইয়া বলতে পারে প্রশ্নটা, হাউ ইউ উইল মেজার দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। ডিসকাস সাম ইম্পর্ট্যান্ট ইস্যুস রিলেটেড টু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এটা শুধুমাত্র এই টপিকটাকে বেশি এমফাসাইজ করার জন্য ডিসকাস সাম ইম্পর্ট্যান্ট ইস্যুস এইটুকু নিয়ে আসা। আমাকে যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন যে শেষের অংশটা কতটা গুরুত্বপূর্ণ বাকি অংশের চেয়ে, আমি ওইখানে বলবো যে এটা 2 স্টার পাওয়ার মতো একটা কোশ্চেন। শেষের অংশটা অর্থাৎ ডিসকাস সাম ইম্পর্ট্যান্ট ইস্যুস রিলেটেড টু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ,
প্রথম যে দুইটা পার্ট আছে এইটা 3 স্টারের কোশ্চেন। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে আরো একটা কোশ্চেন, ডিসকাস দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ অর লিমিটেশনস অর প্রবলেমস ইন ইমপ্লিমেন্টিং কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। দ্বিতীয় যে 5 নম্বর কোশ্চেনের দ্বিতীয় যে পার্টটা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্সের কোশ্চেন। তো এর প্রত্যেকটা অংশই আপনাদের কিন্তু সিনোপসিসে প্রোভাইড করা আছে। যদি আপনারা এর আগে যারা পড়েননি বা একবার পড়েছেন আরেকবার দেখতে হবে, তাহলে আমার পরামর্শ হলো আজকেই 4 নাম্বার 5 নাম্বার কোশ্চেনটা রাতে ঘুমানোর আগে দেখে ঘুমাবেন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে। এইটা যেন এমন ভাবে দেখে যাবেন যে এটা আর দেখতে না হয় পরীক্ষার আগ পর্যন্ত, কিন্তু অবশ্যই এটা দেখবেন আজকে। হোয়াট ইজ অর্গানাইজেশন ক্লাইমেট, ডিসকাস দ্য টেকনিক্স ফর ডেভেলপিং অর্গানাইজেশনাল ক্লাইমেট। বেশ গুরুত্বপূর্ণ, তবে 3 স্টারের গুরুত্বপূর্ণ বলছি না, তবে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। 7 নাম্বার যে ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল, এই 1 থেকে 5 নাম্বার যেটা, এগুলো সবগুলো মডিউল এ? হ্যাঁ, সবগুলোই মোটামুটি মডিউল এর। এবং কথা হচ্ছে যে আপনাদের যে সিনোপসিস গুলো প্রোভাইড করা আছে, আপনাদের একটা আপনি যদি বিষয় হলো যদি আপনি যদি আপনি যদি আমাদেরকে একটু 22টা কোশ্চেন আর 24টা যে কোশ্চেন আছে, কোনটা মডিউল এ আর কোনটা বি সি এরকম যদি বলে দিতেন, তাহলে আমাদের একটু খুঁজে পেতে, অ্যান্সার গুলো খুঁজে পেতে একটু সুবিধা হতো আর কি। আমি যদি আপনাদের ওই যে সাজেশনটা আপনাদের শর্ট সাজেশন প্রোভাইড করেছি ওইখানেই আবার একটা ক্লু অ্যাড করে ওইটা আমি আবার দিয়ে দেবো আপনাদের জন্য, তাহলে আরো মনে হয় সহজ হবে আপনাদের, এখন সময় কম নষ্ট হবে আশা করি। জি ঠিক আছে, ওই যে সাজেশনটা শর্ট সাজেশন যেটা প্রোভাইড করেছি ওইটাতে আমি কোশ্চেন নাম্বার, ডান পাশে কোশ্চেন নাম্বার ডান পাশে ক্লুটা দিয়ে দেবো যে আমার সিনোপসিসের কোন মডিউলের কত নম্বর কোশ্চেন থেকে এটা গেছে। হ্যাঁ, জি জি, হ্যাঁ এটা দিলে ভালো হয়। জি আচ্ছা। আর আপনাদের মধ্যে কেউ কেউ ইংরেজি আর কেউ কেউ আছেন বাংলা পরীক্ষা দিবেন। আমি শুধু সাজেশনটা ইংলিশ ভার্সনে প্রোভাইড করেছি। এখন বাংলা ভার্সনে যারা পরীক্ষা দিবেন তারা কি এই সাজেশনের ভিত্তিতে আহ, আপনার বাংলা সিনোপসিস থেকে অ্যান্সার বের করতে পারবেন, নাকি ওইটাকেও বাংলা করে দিলে আপনাদের জন্য সুবিধা হয়? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া এটা আসলে বাংলাটা করে দিলে ভালো হয় ভাইয়া, তাহলে আমাদের জন্য সাজেশনটা। প্রশ্নটা, জি ভাইয়া, তাহলে প্রশ্নটা ক্যাচ করতে দ্রুত একটু সুবিধা হইতো। আচ্ছা যে আচ্ছা আমি আসলে বাংলায় পরীক্ষাটা দিব, তো আমার আচ্ছা, জন্য নো একটু বেশি প্রবলেম। কথা হতো। আমি তাহলে আপনাদের তো বাসার কাজ আজকে দিয়ে গেলাম, আমার বাসার কাজ ওইটা নিচ্ছি আমি আজকে রাত্রে, তাহলে বাংলাটা আপনাদের করে দেন বাকি কাজে যাব আমার। তাহলে আপনাদের জন্য আমি যে কয়টা কোশ্চেনের কথা বলছি যে আজকে রাত্রেই পড়বেন, কাইন্ডলি একটু নিজের জন্য হোক আর আমাকে দেওয়া কমিটমেন্টের জন্য হোক, আজকে রাত্রে ওই কোশ্চেন গুলো অন্তত পড়ে ঘুমাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। আমাদের 7 নাম্বার যে কোশ্চেনটা আছে, ভাইয়া এখন পর্যন্ত এ তো বলছে যে আজকে পড়তে 4 নাম্বার আর 5 নাম্বার, তো না? হ্যাঁ? আহ, আমি একটু লেটে জয়েন করতে পারি না। 4 নাম্বার আর এই 5 নাম্বার। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এইটুকু মাথায় রাখেন। কিউডব্লিউএল নিয়ে যে টপিক গুলো আমরা পাচ্ছি, এই দুইটা কোশ্চেন 4 নাম্বার এবং 5 নাম্বার, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের টোটাল কনটেক্সটটাকে আজকে আমরা হজম করে ঘুমাবো। আমরা 7 নাম্বার কোশ্চেনে ছিলাম। এইখানে সেকেন্ড যে পার্টটা আছে, সরি সেকেন্ড না, লাস্ট যে পার্টটা আছে, এজ এ ইউনিট ম্যানেজার, as a unit manager of X bank, how you can apply these forces, একদম প্রথম অংশের সাথে রিলেভেন্ট একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। প্রথম অংশ, প্রথম অংশটা কোনটা, হোয়াট আর কি ফোর্সেস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর ডিসকাস ইলাবোরেটলি দ্য কি ফোর্সেস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, among the key forces which on is the most important force। অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফোর্স কি, এবং আপনি যদি একটা আম, আপনি, যেহেতু আমরা সবাই ব্যাংকার, আমাদের টার্গেট করে এই কোশ্চেনটা করা, অর্থাৎ আমরা যে ব্যাংকের ম্যানেজার হতে পারি এমন কোনো একটা প্র্যাকটিক্যাল সেন্স থেকে এই কোশ্চেনটা করা, যে আপনি কোনো একটা ব্যাংকের ম্যানেজার আছেন বা একটা ইউনিটের হেড আছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারের যে সমস্ত ফোর্স আছে
এই ফোর্সগুলোকে দেখেন, দুইটা কথা এখানে হয়। একটা হলো ফোর্সগুলোকে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আরেকটা কথা হয় যে আপনি কোনটাকে বেশি ইম্পর্ট্যান্ট ফোর্স হিসেবে আইডেন্টিফাই করেছেন সেইটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন। দুইটা কিন্তু এই প্র্যাকটিক্যাল কোশ্চেন যেটা করতে পারি আমরা, এই কোশ্চেনটা কিন্তু দুইটা সেন্স থেকে করা সম্ভব। টোটাল প্রত্যেকটা ফোর্সকে আপনি কিভাবে অ্যাপ্লাই করেন, আরেকটা হচ্ছে যেটাকে আপনি ইম্পর্ট্যান্ট মনে করেন ওইটাকে কিভাবে অ্যাপ্লাই করেন। এখন যদি প্রত্যেকটা ফোর্সকে আপনি কিভাবে অ্যাপ্লাই করেন এই কথাটা হয়, তাহলে প্রত্যেকটা ফোর্স কিন্তু আমার প্রথম অংশের জন্য এমনিতেই আমার জানতে হচ্ছে প্রত্যেকটা ফোর্স, এবং ওইটার অ্যান্সার লেখার সময় ছোট ছোট প্যারাগ্রাফ, 2 সেন্টেন্স 3 সেন্টেন্সে প্যারাগ্রাফ লিখলে আমার বাকি অংশের অর্থাৎ শেষ অংশের প্র্যাকটিক্যাল অংশের অ্যান্সারটা আমার হয়ে যাবে। কিন্তু যদি একটা ফোর্সকে টার্গেট করে কথা বলে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ফোর্সকে আপনার টেনে হিসেবে বড় করতে হবে। ওইখানে প্রয়োজনে একটা নিজে থেকে একটা এক্সাম্পল সেট করবেন, সেট করে দেন হচ্ছে ওই, যদি সিঙ্গেল ফোর্সকে টার্গেট করে প্র্যাকটিক্যাল কোশ্চেনটা সাজায় সেই ক্ষেত্রে, তাহলে আপনার ওই ফোর্সটাকে একটু টেনে সেটা বড় করতে হবে। আর এটা আরেকটা বিষয় এখানে খেয়াল রাখার মতো, সেটা হচ্ছে যে এই সেকেন্ড অর্থাৎ লাস্ট যে পার্টটা, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে পার্টটা, এই পার্টের নম্বর কতটা অ্যালোকেট করেছে। আমার ধারণা যদি অল ফোর্স নিয়ে কথা বলে, তাহলে অন্ততপক্ষে এই পার্টের জন্যই ন্যূনতম 8 নম্বর অ্যালোকেট করবে। আর যদি সিঙ্গেল ফোর্স নিয়ে কথা হয়, তাহলে 4 বা 6-এর মধ্যে থাকবে এই পরের অংশটা। তো সেই ক্ষেত্রেও কিন্তু সিঙ্গেল ফোর্স নিয়ে কথা বললে আমার অ্যান্সারটা একটু এলাবোরেটলি লিখতে হবে, এবং তার জন্য প্রয়োজনে একটা এক্সাম্পল নিজে থেকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে অ্যান্সারটা করতে হবে। এবং আপনারা সিনোপসিসটা দেখলে একদম সহজ ভাষায় পেয়ে যাবেন ওইখানে পুরো অ্যান্সারটা। এবং আপনাদের প্রত্যেকটা মডিউলে বা প্রত্যেকটা কোশ্চেন কথা বলার সময় কিন্তু আমি কোন কোশ্চেনটা হুবহু আইবিবির টেক্সট বুককে রেফার করেছি সেটা বলে দিয়েছি, এবং কোনটা আমি নিজে মডিফাই করে আরো সহজ করে দেওয়ার চেষ্টা করেছি সেটা ওইখানে দেখলে কিন্তু বুঝবেন যে কোনটা হুবহু আইবিবি থেকে রেফার করা বা সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা, আর কোনটা সহজ করে লেখা। প্র্যাকটিক্যাল যে কোশ্চেন গুলো আছে এগুলোকে কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি একটু সহজ সরল ভাষায় লেখার। তো খুব কঠিন কিছু হবে না, সবসময় সাহস নিয়ে বা নিজের উপরে কনফিডেন্স নিয়ে আসলে একবার দুইবার গো থ্রু করেন, আশা করি সবকিছু ব্রেনে সেট হয়ে যাবে। এবং এই সাবজেক্টের ব্যাপারে হচ্ছে সবসময় মনে রাখবেন যে আমরা যদি জেআইবিবির টোটাল 6টা সাবজেক্ট নিয়ে কথা বলি, সবচাইতে সহজ কনসেপচুয়ালি মনে রাখা যায় এমন সাবজেক্ট হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। 8 নম্বর, আপনারা কি কোনো পপ আপ দেখলেন? আমাদের ইন্টারাপশন হতে পারে, ইসের থেকে, জুম থেকে একটা মেসেজ আসতেছে, যদি বাই চান্স আমাদের ডিসকানেক্ট হয়ে যায় 2-1 মিনিট ব্রেক দিয়ে আবার একটু কানেক্ট হয়ে নিব আমরা, নিজের প্রচেষ্টাতেই হয়ে নিব আসলে। কারণ টেকনিক্যাল ইররের ব্যাপারে আসলে আগের থেকে খুব একটা নোটিস আমরা পাইনি, এই যে প্রথমবার আমি দেখতেছি। যাই হোক, 8 নম্বর কোশ্চেন ছিল হোয়াট ইজ বিজনেস প্রসেস, হাউ বিজনেস প্রসেস ক্রিয়েটস ভ্যালু ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, নিড টু অর নিড টু ইমপ্রুভ বিজনেস প্রসেস, কেন দরকার, কেন ইম্পর্টেন্ট, এবং এটা ইমপ্রুভ করার জন্য কি কি দরকার হতে পারে। কোশ্চেনটা বিজনেস প্রসেসটা শুধু একটা শর্ট নোট আকারেও আসার মতো একটা কোশ্চেন। তবে সেকেন্ড যে পার্টটা আছে, থার্ড পার্ট না, হাউ বিজনেস প্রসেস ক্রিয়েট ভ্যালুস ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন আসার চেয়ে শুধুমাত্র বিজনেস প্রসেস নিয়েই একটা আম, কোনো একটা কোশ্চেনের সাথে পার্ট আকারে সি তে বা বি তে একটা পার্ট দিয়ে দিতে পারে 4 নম্বর বা 6 নম্বরের জন্য। এই হাউ বিজনেস প্রসেস ক্রিয়েটস ভ্যালু ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা খুব, এই পার্টটুকু বেশি গুরুত্ব দিয়ে বলবো আমি, এটা বেশি গুরুত্বপূর্ণ। 9 নম্বর কোশ্চেন, ডিফাইন টাইম ম্যানেজমেন্ট, ডিসকাস দ্য বেসিক এলিমেন্টস অফ টাইম ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য টাইম ব্যারিয়ার্স or OSTER, illustrate the time management process। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা কনটেক্সট আমরা এই এইবারের এক্সামের জন্য টার্গেট করেছি, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কি, টাইম ম্যানেজমেন্টের ব্যারিয়ার্স বা ওয়াস্টার কি কি আছে,
টাইম ম্যানেজমেন্ট প্রসেসটাকে আপনি একটু কিছু এক্সাম্পল বা আপনার মতো করে একটু দাঁড় করিয়ে দেখান বা কিভাবে ব্যাখ্যা দিবেন সেটা দেখেন। আর টাইম ম্যানেজমেন্টের সেকেন্ড যে কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট টোটাল কনটেক্সটটাই কিন্তু এই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তবে স্টিফেন কবিস টাইম ম্যানেজমেন্টটা এটা রিপিটেটিভ কোশ্চেন একটা, এবং এবারের জন্য আমার ধারণা যে এটা আসবে, এভাবেই আসবে যেমন করে আমরা কোশ্চেনটা এখন দেখছি। এক্সপ্লেইন স্টিভেন কবিস টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, ডিসকাস দ্য বেনিফিটস অফ ইউজিং টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স। এইখানে টোটাল টপিক কভার করার জন্য ডিসকাস দ্য বেনিফিটস অফ ইউজিং টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, এটা কিন্তু কভিস টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সের সাথে হুবহু রিলেভেন্ট না, তবে টাইম ম্যানেজমেন্টটাকে এমফাসাইজ করার জন্য এই কোশ্চেনটাকে অ্যাড করে দিয়েছি। টাইম ম্যানেজমেন্টের কোশ্চেনটা এবারের টপিকটাই, টোটাল কনটেক্সটটাই গুরুত্বপূর্ণ। 11 নম্বর কোশ্চেন, ডিফাইন স্ট্রেস, মেনশন দ্য 5 ইন্টারনাল অ্যান্ড 5 এক্সটার্নাল স্ট্রেসর্স ফর এ ব্যাংক এমপ্লয়ি। চোখ বন্ধ করলেই আপনি 8টা 10টা স্ট্রেসর্স এর কথা বলে দিতে পারবেন। এবার শুধু আলাদা করতে হবে যে কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। ডিফাইন স্ট্রেস, স্ট্রেস কি, এবং কতগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রেসর্স নিয়ে কথা বলেন। এখন যদি এখানে এখানে আমরা ইন্টারনাল এক্সটার্নাল দুটো পার্ট নিয়ে কথা বলছি, যদি একটা সিঙ্গেল পার্ট নিয়ে কথা হয় তাহলে কিন্তু 5 এক্সটার্নাল বা 5 ইন্টারনাল এটা নাও বলতে পারে। তো তখন আমরা ওই 5টা 6টা যে কয়টা পারি, যেগুলো আমরা এই সিনোপসিসের মধ্যে পাচ্ছেন, সাথে ওই সেন্স থেকে আরো দুই একটা প্রয়োজনে লিখে দেন যদি আমাদের একটা একটা সেন্স নিয়ে কথা বলে, অর্থাৎ শুধু ইন্টারনাল নিয়ে কথা বলে বা শুধু এক্সটার্নাল নিয়ে কথা বলে। আর 11 নম্বর কোশ্চেনের সর্বশেষ পার্ট হচ্ছে ইলুস্ট্রেট দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রেস অ্যান্ড জব পারফরমেন্স। একদম সহজ কথা হচ্ছে স্ট্রেস বেশি থাকলে জব পারফরমেন্স কমে যাবে, একটা ব্যালেন্সড স্ট্রেস থাকলে জব পারফরমেন্স সবচাইতে ভালো অবস্থায় থাকবে, অর্থাৎ অপটিমাম অবস্থায় থাকবে। স্ট্রেস একদমই নাই, তাতেও পারফরমেন্স কমবে। স্ট্রেস খুবই বেশি আছে, তাতে পারফরমেন্স কমবে। স্ট্রেস এবং পারফরমেন্সের একটা ব্যালেন্স থাকলে তবে হচ্ছে দুটোর ক্ষেত্রেই স্বাস্থ্যকর একটা পরিস্থিতি বজায় থাকবে। ডিফাইন টাইপ এ অ্যান্ড টাইপ বি পার্সোনালিটিস, হাউ ডু দে ডিফার ইন, এখানে কি ঢাকা পড়লো, সরি। আমাদের আর 5 মিনিট পরে সম্ভবত ডিসকানেক্ট হয়ে যাবে, একটু কাইন্ডলি নিজেরা সতর্ক হয়ে 2 1 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে গেলে অটোমেটিক 2 1 মিনিট পর আবার একটু অ্যাড হয়ে নিন। আমরা দেখছিলাম 12 নম্বর কোশ্চেন, ডিফাইন টাইপ এ অ্যান্ড টাইপ বি পার্সোনালিটিস, হাউ ডু দে ডিফার ইন। বাকি অংশটা ঢাকা পড়ে গেছে। ডিফার ইন, আমি একটু ইয়েটা পিডিএফটা দেখে নিই। হাউ ডু দে ডিফার ইন বিহেভিয়ার অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, ইলাস্ট্রেট দ্য অ্যাপ্রোচ অফ স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্টের আমার টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট দুইটা টপিকই এইবারের জন্য খুব গুরুত্ব সহকারে দেখবো আমরা। টাইপ এ এবং টাইপ বি পার্সোনালিটি, এটা নিয়ে এক্সাম্পলিনারি কিছু কোশ্চেন হয়, অনেক সময় দেখা যায় যে ছোট একটা প্যারাগ্রাফ লিখে দিল দুইটা ব্যক্তির বিহেভিয়ার নিয়ে বা তাদের
আচার আচরণ নিয়ে দুইটা ছোট্ট করে একটা প্যারাগ্রাফ লিখে দিল। এইখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে বললো যে টাইপ এ কে, টাইপ বি কি, এবং আহ, কার ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করলে তার থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যেতে পারে, এই টাইপের একটা কোশ্চেন করতে পারে, প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করতে পারে। তো এই কোশ্চেনটাকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে কিন্তু ওই রকমের প্র্যাকটিক্যাল সেন্স থেকে যে কোশ্চেন আসবে সেটার অ্যান্সার আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো। হোয়াট ইজ ম্যানেজমেন্ট অর বিজনেস ম্যানেজমেন্ট? ডিসকাস দ্য ফাংশনস অফ বিজনেস ম্যানেজমেন্ট ইন ব্রিফ। এই কোশ্চেনটা আমি কিছু বলতে চাই না, 2 স্টার টাইপের কোশ্চেন। Question 14, what is HRM? Write the important roles of HRM. HRM এর কি কি রোলস আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট রোলস কি কি, অর্থাৎ HRM এর যে কটা রোলস আছে আমরা আমরা চোখ বন্ধ করে যেগুলো বলতে পারি সেগুলো নিয়ে অ্যান্সার করলে এটা হয়ে যাবে। Discuss the importance of training and development in banks. Briefly discuss the significant issues of managing human resource in banks. এই যে যে দুটা পার্ট, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ব্যাংকস, আর একটা পার্ট হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য সিগনিফিকেন্ট ইস্যুস অফ ম্যানেজিং হিউম্যান রিসোর্স ইন ব্যাংকস। 14 নম্বরের কোশ্চেনে এইচআরএম নিয়ে যতটুকু আছে এটুকু আপনারা এমনিতেই পারবেন, বা একবার দেখলেও এই অ্যান্সারটুকু পারবেন। বাকি যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট একটু 2বার অন্তত দেখতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই কোশ্চেনটাও, 14 নম্বর কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে 4 নম্বর এবং 5 নম্বর যে কোশ্চেন আজকের জন্য, আজকে রাতের কাজ হিসেবে দেখছি না, এর সাথে 14 নম্বর কোশ্চেনটাকে একটু অ্যাড করে নিব আজকে। অন জব রোটেশন, অন জব ট্রেনিং, অফ জব ট্রেনিং, এগুলো কি? এগুলো কি আমরা জানি, কোনটা অন জব কোনটা অফ জব। এর জন্য ডিটেইলিং অ্যান্সার করার জন্য একবার দেখলে আমার মনে হয় সিনপসিস থেকে এই উত্তরগুলো পেরে যাবেন। হোয়াট ইজ সফট স্কিল? শুধু সফট স্কিল নিয়ে শর্ট নোট করা সম্ভব। হোয়াই সফট স্কিলস আর ইম্পর্ট্যান্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই অংশটাকে একটু দেখতে হবে আমাদের সবার। সফট স্কিল কি কি যদি নাম বলা হয়, একটা দুইটা নাম মনে পড়বে, এর বাকিটুকু হয়তো বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য যেগুলো লাগে এগুলো একটু দেখতে হবে, না হলে পুরো নামগুলো মনে নাও থাকতে পারে, একটু দেখে নিবে। ভাইয়া 14 নম্বর কোশ্চেনটা কোন মডিউলে ভাইয়া একটু যদি বলুন। এইচআরএম থেকে আমি আজকে রাত্রেই বললাম যে ওইটার প্রোভাইড করব, এবং আপনার সিনপসিস দেখলে, আচ্ছা আমি আচ্ছা, এখন একটু বলে ওকে। দিই তাহলে দাঁড়ান। এইচআরএম এটা হচ্ছে মডিউল সি, স্টাফিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। ওই মডিউলের সিনোপসিসের ফার্স্ট কোশ্চেনই হচ্ছে এইচআরএম নিয়ে। আমরা